সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি আজকের সংবাদপত্র দেখার জন্য। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল ইসলাম। মঞ্জু, স্বাগত আপনাকে। স্বাগত জানাচ্ছি। আজকে শিরোনাম দেখছি, দৈনিক ইত্তেফাকের শিরোনাম যে কোটা বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ, রবিবার সব শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মঘট, দুর্নীতিতে ডুবছে বঙ্গবন্ধু সুপার স্পেশালাইজড হাসপাতাল। সমকাল রাজপথে দাবি আদায়ের শপথ শিক্ষার্থীদের, 2 ফ্ল্যাট বেচে দেওয়ার পর এলো ক্রুকের নির্দেশ। মানবজমিন বিক্ষুব্ধ শাহবাগ অচল ক্যাম্পাস, পারলেও রিজার্ভের সংকট কাটছে না। জায়জাদিন ত্রিমুখী সংঘাতে কোটা আন্দোলন, কর্মকর্তা ফয়সালকে এনবিআর থেকে বিদায়। কালবেলা হেফাজতের অফিস নিয়ে টানাটানি, কোটা বিরোধীদের এবার ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা। আজকের পত্রিকা, শিক্ষার্থীরা ক্ষুব্ধ, বাড়ছে বিক্ষোভ, সরকারি খরচে গাড়ি কেনা ও বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা। দেশ রূপান্তর সমাধান দূরে, সমস্যা ঘনীভূত, ভারতকে সন্তুষ্ট রেখে চীনের সঙ্গে প্রকল্প আলোচনা। খবরের কাগজ, অনর অটল বিক্ষুব্ধ ছাত্ররা, বান্দরবানে বেনজিরের 25 একর জমি প্রশাসনের নিয়ন্ত্রণে। আলোকিত বাংলাদেশ, 6 ঘন্টা প্রকম্পিত ছিল শাহবাগ, ওমানের অর্থনীতিতে অবদান রাখছে বাংলাদেশি জনশক্তি। দৈনিক বাংলা, স্থবির দেশের সব বিশ্ববিদ্যালয়, 3-4 দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, নসরুল হামিদ। করতোয়া তীব্র হলো আন্দোলন, বৈঠক স্থগিত করে আন্দোলনে শিক্ষকরা। টিবিএস ফ্রাইডে, ইনকারেক্ট এক্সপোর্ট ডাটা মে এফেক্ট রিজার্ভস ইকোনমিক রিকভারি, ইকোনমিক্স। এই হচ্ছে আজকে শিরোনাম। আজকে 4 দিন যাবত একই শিরোনাম লক্ষ্য করছি। শিরোনামটা হচ্ছে যে কোটা বিরোধী আন্দোলন, তবে শুধু ঢাকা কেন্দ্রিক নয়, সারা দেশেই ছড়িয়ে পড়েছে। আপনার মূল্যায়ন কি? ধন্যবাদ আপনাকে। 2018 সালে কোটা বিরোধী আন্দোলন যখন শুরু হয়, তখন একটা নির্বাহী আদেশে কিন্তু এটা মীমাংসা হয়ে যায়। মীমাংসা হয়ে যাওয়ার পর এটা নিয়ে কোনো আলোচনা হয় না, যার যার মতো করে সবাই এটা মেনে নিয়েছিল। এখন আবার নতুন করে আদালতের একটা আদেশের প্রেক্ষিতে নতুন করে একটা আন্দোলন তৈরি হয়ে গেল। আমার কাছে মনে হয়েছে যে নির্বাহী বিভাগ আর বিচার বিভাগের মধ্যে সমন্বয়হীনতা খুব বেশি দেখা গেছে। কারণ নির্বাহী বিভাগ একটা প্রজ্ঞাপন দেওয়ার পরে আবার যখন বিচার বিভাগ সেটাকে জাগায় বা পুনরুজ্জীবন করে, তখন একটা সাংঘর্ষিক অবস্থা কিন্তু তৈরি হয়। এই সাংঘর্ষিক অবস্থাটারই ফল আমরা এখন দেখছি। 2018 সনের দেশের যে অবস্থা, যে প্রেক্ষাপট ছিল, এখনকার অবস্থা কিন্তু সেই প্রেক্ষাপট না। 2018 সনে শাহবাগ এবং আশেপাশে কেন্দ্রিক ছিল কোটা বিরোধী আন্দোলন, আর এখন কিন্তু মাত্র 4-5 দিনে সারা দেশ ছড়িয়ে যাচ্ছে। বাংলাদেশ প্রতিদিনে আজকের পত্রিকায় একটা রিপোর্ট বেরোবে, যেটা আমরা রিপোর্টটা ছেড়েছি। সেটা হলো যে পুলিশ হেডকোয়ার্টার এই কোটা বিরোধীদের নিয়ে সরকারকে কিছু সতর্কতা দিয়েছে, এবং তারা পুলিশ হেডকোয়ার্টার থেকে একটা গোয়েন্দা প্রতিবেদন হোম মিনিস্ট্রিতে পাঠিয়েছে, এবং সেখানে বলা হয়েছে যে এই কোটা বিরোধী আন্দোলনকে কোনোভাবেই উস্কানি দেওয়া যাবে না, কোনোভাবেই এইটার উপর কোনো রকম হামলা করা যাবে না, বা কোনোভাবে এটা যাতে বিক্ষুব্ধ অবস্থায় না হয় সেরকম কিছু করা যাবে না, আলোচনা করতে হবে। আরেকটা বেশ কয়েকটা বক্তব্যের মধ্যে, ফাইন্ডিংসের মধ্যে আরেকটা আমার কাছে যেটা খুব মনে হয়েছে, যে এই আন্দোলনের মধ্যে সাধারণ ছাত্রছাত্রীরা তো আছেই, ব্যাপকভাবে তাদের বক্তব্যটা ব্যাপক বিস্তৃতি লাভ করেছে। ছাত্রলীগের পদবঞ্চিতরাও এর আন্দোলনের সাথে জড়িত আছে, এবং আশঙ্কা করা হচ্ছে যে এই আন্দোলনকে কেন্দ্র করে লাশ পড়তে পারে, লাশ পড়ে সেটা সরকারের উপর দায় চাপাতে পারে, এরকম অনেকগুলা বিষয় আছে। এবং এই আন্দোলনের সাথে বিরোধী দল বিএনপি এবং অন্যান্য সহযোগী সংগঠন বা মিত্র সংগঠন যারা আছে, এরা এই আন্দোলনের সাথে যোগ হয়ে যেতে পারে, এরকম একটা আশঙ্কা এবং সতর্কতা কিন্তু পুলিশ হেডকোয়ার্টার থেকে গোপনীয় প্রতিবেদনে হোম মিনিস্ট্রিতে জমা দিয়েছে তারা। এবং পুলিশের এই বক্তব্যটা যদি সত্য হয়, তারা যে আশঙ্কা করছে, এটা যদি আমরা ধরে নেই যে ভয়াবহতার অবস্থাটা, তার মানে সারা দেশে দিন কি দিন এই বিষয়টা ছড়িয়ে যাবে। আমরা মুক্তিযোদ্ধাদের প্রতি প্রত্যেকেই সম্মান জানাই এবং শ্রদ্ধাশীল। মুক্তিযোদ্ধাদের নানাভাবে কিন্তু হেল্প করা যায়, কিন্তু একটা বিষয় মীমাংসা হয়ে যাওয়ার পরে সেই বিষয়টা আবার যদি
কোনোভাবে রাষ্ট্রের কোনো একটা অংশের রায়ে বা সিদ্ধান্তে যদি সেটা আসে, তবে রাষ্ট্রের জন্য তো এটা বিশৃঙ্খলা তৈরি হয়। এই মুহূর্তে এটা উস্কে দেওয়ার কারণ কি? এই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে যে একদিকে দুর্নীতি নিয়ে সরকার ব্যস্ত, মানে নানা রকম চাপের মধ্যে আছে, কারণ সরকারের পছন্দ, এক সময়ের খুব পছন্দের লোকজনগুলোই এখন দুর্নীতিতে জড়িয়ে আছে। এখন এটা কি দুর্নীতিকে চাপা দেওয়ার জন্য আরেকটা অংশকে মানে ওপেন করে দেওয়া, নাকি সরকারের মধ্যে কোনো রকম নিজেদের মধ্যে কোনো বোঝাপড়ার সমস্যা, এটা আসলে বোঝা যাচ্ছে না। মানে সমন্বয়হীনতা চতুর্দিকে, কারণ কোনোভাবেই কিন্তু দেখেন আপনি সমন্বয় শুধু এই কোটা বিরোধী আন্দোলন না, বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করছেন। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের একটা বৈঠক ছিল, সেই বৈঠকটা কিন্তু স্থগিত হয়েছে। বৈঠকটা হয়নি, মানে কেন হলো না এটার কোনো কারণ তারাও বলছে না, বলছে যে স্থগিত করেছে, এবং যিনি স্থগিত করেছেন এবং যাদের কাছ থেকে মেসেজ পাওয়া গেল যে স্থগিত হয়েছে, তারাও কিন্তু বলছে না কি কারণে স্থগিত হচ্ছে। তার মানে কোনো বিষয়কে আমি গুরুত্ব দিলাম না, যে যেভাবে করতে থেকে করুক, আমি গুরুত্ব দিলাম না, কাউকে আমি গ্রহণ করলাম না, বাবা আমরা যেটা বলি যে পাত্তা দিলাম না। এই যে সবাইকে ইগনোর করার যে একটা প্রবণতা, এই ইগনোর করার প্রবণতার কারণে কিন্তু সকল ক্ষেত্রে কিন্তু অস্থিরতা তৈরি হয়ে যাচ্ছে। কাউকে আমি মানে পাত্তাই দিলাম না, কাউকে আমি এখন ইগনোর করলাম, এই যে মানসিকতা তৈরি হয়ে যাচ্ছে। আন্দোলন, শিক্ষকরা আন্দোলন করতেছে করুক, ছাত্ররা আন্দোলন করতেছে করুক। আজকে গতকালকেরা আদালতের কিন্তু এই বিষয়ে একটা হিয়ারিং ছিল, সেটা কিন্তু মানে ওইভাবেই রয়ে গেছে, কোনো রকম মীমাংসা হয়নি, রায় হয়নি। তো সব জায়গায় দেখা যায় যে কোনো রকম কোনো কিছুতে কেমন জানি খেয়েই হারা একটা অবস্থা। সরকারের মধ্যে নিজেদের মধ্যে কোনো আলোচনা নাই, শিক্ষামন্ত্রী কোনো কিছু বলছে না, ছাত্র এবং শিক্ষকরা আন্দোলন করছে, শিক্ষামন্ত্রী কিছু বলছে না, যার সাবজেক্ট সে কিছু বলছে না, বলছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তা আমার শিক্ষামন্ত্রী রাখার দরকারটা কি? যদি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মীমাংসা করেন, অথবা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত শিক্ষকরা যেতে চায়, যদি সকল কিছু মাননীয় প্রধানমন্ত্রী যদি সমাধান করবেন, তাহলে এত চাকর বাকর রাখার দরকারটা কি? তো মাননীয় প্রধানমন্ত্রী একাই তো সবকিছু পারে। তো আন্দোলন এখন শিক্ষক এবং ছাত্ররা আছে, এর পিছনে অন্য কারা আছে বলা যাচ্ছে না। যেভাবে দুর্নীতি বেরোচ্ছে, একের পর এক দুর্নীতিতে আমার তো মনে হয় না যে দুর্নীতি শেষ হবে, কারণ এত বেশি দুর্নীতির সুযোগ পেয়েছে আমলারা। দুর্নীতি কি শেষ হয়? দুর্নীতি শেষ হবে না, তার কারণ হলো আমাকে ক্ষমতায় রাখো, তোমরা বিনিময়ে তোমরা যা ইচ্ছা তা করো, এই তো পলিসি ছিল। আমি ক্ষমতায় থাকতে চাই এবং তুমি বিনিময়ে তুমি যা ইচ্ছা তা করো। এই যে লাইসেন্স দেওয়া হলো, এই লাইসেন্সের প্রেক্ষিতেই তো আজকে এক একজন এত হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক হয়ে গেছে। না হলে সরকারি কর্মকর্তারা দুর্নীতি করছে, হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে। গোপালগঞ্জের মতো জায়গায় হিন্দুদের মানে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে উঠিয়ে দিয়ে পুলিশের আইজিপি জমি দখল করছে, এটা রাষ্ট্রের অন্য গোয়েন্দা সংস্থা জানে না? জানার পরেও যখন রাষ্ট্র চুপ করে থাকে, সরকারের অন্য অর্গানগুলা চুপ করে থাকে, তার মানে সেটাকে প্রশ্রয় দেওয়া হয়েছে, অথবা তুমি দুর্নীতি করো সমস্যা নাই, এরকম একটা বিষয় ছিল। যদি জনপ্রতিনিধিরা দুর্নীতি মুক্ত থাকে, যদি যারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার ক্ষমতা যাদের হাতে, তারা যদি দুর্নীতি মুক্ত থাকে, এবং বিচারিক ক্ষমতা যাদের হাতে আছে তারা যদি দুর্নীতি মুক্ত থাকে, দেশের দুর্নীতি আর 80% এমনি বন্ধ হয়ে যাবে। আর দুর্নীতি যারা করে, তাদের দুর্নীতির করার টাকা যদি ব্যবহার যারা করে, এই ব্যবহারে যদি প্রশ্ন থাকতো, তখন কিন্তু দুর্নীতির করার টাকাটা বের করতে কিন্তু লজ্জা পেত, যে আমি তো এই টাকাটা দুর্নীতি করে কামিয়েছি, কিভাবে এই টাকাটা বের করব, কিভাবে ইনভেস্ট করব। কিন্তু সেরকম কোনো কোশ্চেন তো নাই। সারা দেশে যে যেভাবে পারছে সেভাবে লুট করছে। আপনার শুধু কি আমরা একদিকে লুটের কথা বলবো? যে যেভাবে পারছে, কোনো কোশ্চেন নাই, কেউ কোনো ধমকও দেয় নাই। আজকে রাজনৈতিক দলের মধ্যে যে যারা এখন আমাদের মাননীয় সংসদ সদস্যরা আছেন, তারা প্রত্যেকে তো একটা হলফনামা দিয়েছেন নির্বাচনের আসার সময়, নির্বাচন করার সময়। এই হলফনামার মধ্যে সম্পদের হিসাব আছে, কিন্তু এই সম্পদ কিভাবে হয়েছে সেটার কিন্তু হিসাব নাই। একইভাবে সরকারি কর্মকর্তারা তাদের প্রতি বছর বছর একটা হিসাব দেওয়ার কথা, সেটা কিন্তু তারা দিচ্ছে না।
এবং তাদের কিন্তু প্রতি বছর বছর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তার এসিআর লেখে, সে সৎ না অসৎ ওর মধ্যে কিন্তু উল্লেখ করা থাকে। তো প্রত্যেক সিনিয়র কর্মকর্তাই তো জুনিয়র কর্মকর্তার প্রায় 95-99% মার্কস দিয়ে দেয় এবং সব ভালো, সব সৎ। এই যে সিনিয়ররা জুনিয়রদের ব্যাপারে এরকম সবাইকে সৎ বলে দিচ্ছে, না এটা তো ব্যাপার। রাষ্ট্রীয় পুরস্কার যারা পায়, যারা শুদ্ধাচার পুরস্কার পাচ্ছে, বেনজি সাহেব তো শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত একজন মানুষ। সম্ভবত সচিব বা বৈঠকে এটা আলোচনা হয়েছে, আজকে গতকালকে সচিব সভায় আলোচনা হয়েছে। যারা শুদ্ধাচার পুরস্কার পাচ্ছে, শুদ্ধাচার পুরস্কারটা কারা দিচ্ছে, কেন দিচ্ছে? যারা বলা হয় যারা উপরে খুশি করতে পারে তারা শুদ্ধাচার পুরস্কার পাচ্ছে। এই যে আমাদের এখন পর্যন্ত যে সমস্ত সরকারি কর্মকর্তারা আছে তারা কিভাবে দুর্নীতি করছে, এই দুর্নীতির কোনো কোশ্চেন কিন্তু কেউ করছে না। সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে তো তারা রাষ্ট্রের কর্মকর্তা, তারা রাষ্ট্রের কাছে জবাবদিহিতা না করে তারা জবাবদিহিতা করতে শুরু করলো রাজনৈতিক দলের কাছে। আপনার নিশ্চয়ই মনে আছে যে জনতার মঞ্চ যখন 96 সনে করা হলো, যখন 15 ফেব্রুয়ারি নির্বাচনের বিরুদ্ধে যখন জনতার মঞ্চ করা হলো, ওই জনতার মঞ্চে হানিফ সাহেব নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু ওই জনতার মঞ্চেই কিন্তু বাংলাদেশে প্রথম কোন পাবলিক রাজনৈতিক দলের মানে কোন একটা আন্দোলনে আমলারা এসে যোগ দিয়েছিল এবং সেই আমলাদেরকে পরবর্তী সময়ে রাজনৈতিক শক্তি, রাজনৈতিক দল তাদেরকে পুরস্কৃত করেছিল। সেখান থেকে যে আমলাদের হাতে যে রাষ্ট্র চলে গেল, রাজনীতিবিদরা যে আমলাদের হাতে পড়ে পুতুল হয়ে গেলেন, সেইখান থেকে যে চলছে এটা তো ধারাবাহিকতা। যখন আমলারা পুরস্কৃত হয়ে যায় রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার ফলে, তখন তো আমলারা উৎসাহিত হয়। সেই উৎসাহের প্রেক্ষিতেই দেখা যায় যে আমলারা চাকরি ছাড়ার পরে এমপি হওয়া, মন্ত্রী হওয়ার দিকে লোক চলে যায়। এবং আমরা এই সংসদেও কিন্তু আমরা দেখেছি আমলারা এমপি হয়ে গেছে, মন্ত্রী হয়ে গেছে। তো এই ধারাবাহিকতায় রাজনৈতিক শক্তি যখন দুর্বল হয়ে যায়, যখন রাজনৈতিক শক্তির মূল্যবোধের ক্ষয় হয়, তখন কিন্তু আমলাদের কাছে পুতুল হয়ে যায়। আমলারা যেভাবে নাচাবে রাজনৈতিক শক্তি সেভাবেই নাচছে। বর্তমান প্রেক্ষাপট এইভাবেই দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে। ধন্যবাদ। আমি যখন চ্যানেল লাইভে আসি তখন আমি স্ক্রলে দেখছিলাম যে চট্টগ্রামে 8 মাসের মাথায় আপনার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ফাটল ধরেছে। সংসদীয় কমিটির সরজমিনে তারা দেখতে পেয়েছে এটা। তো এই যদি হয় আমাদের দেশের মেগা প্রকল্পের, এটা একটা মেগা প্রকল্প অবশ্যই, তো 8 মাসের মাথা ফেটে গেছে। সকল মেগা প্রকল্পেরই কিন্তু একই অবস্থা, তাই সকল মেগা প্রকল্পেরই একই অবস্থা। আপনি দেখেন যে এই যে আমরা যদি 300 ফিটের যে রাস্তাটা ধরি, এটা অনেক আগে তো রাস্তার সড়কটা হয়েছে। এই সড়কের উন্নয়ন কাজের অনেক অংশ এখনো বাকি পড়ে আছে, কিন্তু বিল কিন্তু এই সড়কের মাঝখান দিয়ে এখন মেট্রো রেল যাবে। সড়কটা যখন করা হলো, মেট্রো রেলের প্রজেক্টটা তখন এই ডিজাইনটা করা হলো না। এই সড়কের যে পানি জমে, যে আন্ডারপাস গুলো করা হয়েছে, এই প্রত্যেকটা আন্ডারপাস থেকে মেশিন বসিয়ে পানি, বৃষ্টির পানি সেচা হচ্ছে প্রত্যেক দিন, আপনি গেলেও দেখতে পাবেন। এই যে এত টাকা খরচ করে এই রাস্তাটা করা হলো, বৃষ্টির পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা রাখা হলো না। এখন মোটর লাগিয়ে, মেশিন লাগিয়ে, পাইপ লাগিয়ে সেই পানির নিষ্কাশন করা হচ্ছে। এটা তো মেগা প্রকল্পের একটা আমরা দুর্বলতাই দেখব। দুর্নীতি তো এমন কোনো মেগা প্রকল্প নাই যে মেগা প্রকল্পে দুর্নীতি হয় নাই। কারণ মেগা প্রকল্পের মেয়াদ যত বাড়ে দুর্নীতি তত বাড়ে, টাকার ভাগ বাটোয়ারা তত বাড়ে। আমাদের এই যে বিআরটি যে প্রজেক্টটা এখন গাজীপুর থেকে এই রাস্তাটা কত বছর যাবত চলতেছে, এটা হচ্ছে তো হচ্ছেই, বাড়ছে তো বাড়ছেই, দিন যাচ্ছে টাকা বাড়ছে, টাকা বাড়ছে, ভাগ বাটোয়ারা বাড়ছে। এটা তো এটা ভাগের একবারে শিয়ালের মুরগি ভাগ করার মতো অবস্থা। যত বেশি ভাগ হবে, যত বেশি দিন যাবে, যত বেশি টাকা বরাদ্দ হবে, তত বেশি ভাগ হবে। এই মেগা প্রকল্প নিয়ে এই যে চিটাগাঙ্গের যেটা আপনি বললেন, এটা কিন্তু এটারই পরিণতি। দেশ রূপান্তরের একটা শিরোনাম দেখছি আমি, ভারতকে সন্তুষ্ট রেখে চীনের সঙ্গে প্রকল্প আলোচনা। আপনার কি মনে হয়? সন্তুষ্ট তো করতেই হবে, কারণ হচ্ছে আমরা গত নির্বাচনের সময় দুইটা রাষ্ট্র, ভারত এবং চায়না, দুইটা রাষ্ট্রই কিন্তু আওয়ামী লীগকে একদম নিরঙ্কুশ সমর্থন দিয়েছিল এবং যেভাবেই হোক তারা এটা একদম ওপেন সমর্থন দিয়েছিল।
এই সমর্থনের বিনিময়ে তারা কিছু নিবে তো, কারণ তারা যেহেতু ক্ষমতায় আনার ব্যাপারে তোমাকে গ্যারান্টি দিয়েছে, তখন তাদের স্বার্থে তো তুমি তাদের স্বার্থিতা তারা দিবে। এই জায়গায় যে শব্দটা এখন ব্যবহার করা হয় সেটা হলো কৌশলগত উন্নয়ন। আচ্ছা, কৌশলগত উন্নয়নে ভারত তো কৌশল করে তার ভাগটা নিয়েছে, এখন চায়না কৌশল করে তার ভাগটা নিয়ে নেবে। সেটা কি সম্ভব? এবং সেটা সম্ভব কিভাবে? কারণ হচ্ছে মানে ভারসাম্য তো আপনাকে রক্ষা করতে হবে। আপনাকে সে খুশি করেছে, আপনি তাকে খুশি করবেন না, বিনিময় তো হবে। বিনিময় ছাড়া আমি আপনাকে কেন সাপোর্ট দিলাম? তারা তো যাচ্ছে মানে তিস্তা প্রকল্প, তিস্তাকে আমরা দেব প্রকল্পের ব্যাপারে গতকাল চায়না অ্যাম্বাসেডর বলেছে যে এটা বাংলাদেশের সিদ্ধান্ত, বাংলাদেশ যাকে দেয়। তার মানে এটা তো ডিপ্লোম্যাটিক, তারা ডিপ্লোম্যাটিক আনসার দিয়েছে, তারা সাপোর্ট দিয়েছে। এখন চায়নার সাথে আমেরিকার একটা বৈরী সম্পর্ক আছে, চায়নার সাথে কিছু কিছু ইস্যুতে ভারতের কিন্তু বৈরী সম্পর্ক আছে, কিন্তু বাংলাদেশের ইস্যুতে দুইটা আবার এক হয়ে যায়। বাংলাদেশ ইস্যুতে চায়না এবং ভারত আবার এক হয়ে যায়, যেটা গত ইলেকশনে আমরা দেখলাম। সেই জায়গাটাই এখন কৌশলগত উন্নয়নের স্বার্থে, কৌশলগত স্বার্থে যার যার অংশটা সে নিয়ে নেবে। সুতরাং কৌশল করে আমরা যদি কৌশল করতে পারি, চায়নার কাছ থেকে আমরা নিব, আর চায়না যদি কৌশল করতে পারে, চায়না আমাদের কাছ থেকে নিবে। তো চৈনিকদের কৌশলের কাছে বাঙালির কৌশল এটা কোনো কৌশলই হবে না, কারণ এখন আমাদের টাকা দরকার, ডলার দরকার, আমাদের বাজেট ঘাটতি আছে। এবং আমরা দুইটা প্রতিবেশীর কাছ থেকে, আমার $4 মিলিয়ন লাইন অফ ক্রেডিটে ছিল ইন্ডিয়ার কাছ থেকে, তারা মাত্র এই পর্যন্ত $1.5 মিলিয়ন দিয়েছে। এখন আমাদের টাকার প্রয়োজন হলেও টাকার বিট করতে হলে একমাত্র চায়নার কাছ থেকে টাকা নিতে হবে না। কিন্তু ডিপ্লোমেসিতে, বিশেষ করে কূটনীতিতে ভারসাম্যের পরিণতি কিন্তু শেষ মুহূর্তে ঝুঁকিপূর্ণ হয়। ঝুঁকিপূর্ণ তো হবেই, কারণ আমি তো দুদিকে পা রাখছি, কোন দিকে আমি ভারসাম্য রাখবো? কারণ দুইটা রাষ্ট্রই কিন্তু, চায়না এবং ইন্ডিয়া, দুইটা রাষ্ট্রই কিন্তু আমাদের জন্য স্থির না। চায়নার থেকে লোন নিয়ে কিন্তু শ্রীলঙ্কা তার পেনাল্টি দিয়েছে, এবং চায়না এখন যেটা চাচ্ছে সেটা হলো তারা বাংলাদেশ এখন যা চাবে তাই দিবে। এবং ভাঙ্গা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত রেল লাইন এবং যেই ফুল লেনের রাস্তাটা, এটা তারা চায়না ইনভেস্ট করবে। এবং অন্য চায়না বিদ্যুতেও ইনভেস্ট করবে, বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেছে চায়না বিদ্যুতে ইনভেস্ট করবে। তো চায়না এখন কিন্তু চায়না যা চাবে চায়না তাই দিবে, কারণ চায়না লোন দিতে পারলে তো তার লাভ। কারণ চায়নার লোন তো আপনার দীর্ঘমেয়াদী লোন না, চায়নার লোন হলো শর্ট লোন এবং বেশি ইন্টারেস্ট। এবং চায়নার লোন নিয়ে শ্রীলঙ্কা কি পরিণতি হয়েছে সেটা আমরা দেখলাম। নিকট অতীতেই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আপনার ভারসাম্য রক্ষা করতে মস্কো গিয়েছিলেন। জি, 2 সপ্তাহের মধ্যে কিন্তু ক্ষমতাচ্যুত হয়েছেন। এবং মস্কো যখন গেলেন তখন কিন্তু পাকিস্তানের রাজনীতিবিদরা এবং রাজনৈতিক বিশ্লেষকরা এটার ভবিষ্যৎ পরিণতি কি হবে সেটা কিন্তু বলে দিয়েছিল তখন। বাংলাদেশেও এখন আমরা দুই দিকে আছি, আমরা চায়নার দিকেও আছি, আমরা ইন্ডিয়ার দিকেও আছি। কারণ আমার নির্বাচনের সময় তারা আমার সহযোগী ছিল, এটা হলো মূল এজেন্ডা, মূল বক্তব্য। এবং তারা যেহেতু আমাকে ক্ষমতায় নিয়ে আসছে, বা তাদের সহযোগিতায়, তাদের আশ্বাসে, তাদের বিভিন্নভাবে সহযোগিতায় আমি ক্ষমতায় আসছি, আমার রাজনৈতিক ক্ষমতার ধারাবাহিকতা টিকে ছিল। এখন তারা যেভাবে চাবে আমার তো কিছু করার নাই, আমি তো তাদের হাতে এখন পুতুল হয়ে গেছি। যাই হোক, সেটা রাজনীতিবিদরা দেখবেন তারা কিভাবে তারা এটা সমাধান করবেন। বিদ্যুৎ পরিস্থিতি অসহনীয়, এই প্রেক্ষাপটে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন যে 3-4 দিনের মধ্যে স্বাভাবিক না, মানে বলছেন যে উন্নতি হবে। এই কথাটা উনি সবসময় বলেন যে স্বাভাবিক হয়ে। এখন পরিস্থিতিটা কি? আসলে পরিস্থিতিটা হলো যে গ্রাম শহরে তো তাও বিদ্যুৎ কিছু থাকে, গ্রামে বিদ্যুতের অবস্থা হলো যে কখন কখন আসে। এটা হলো গ্রামের অবস্থা। আমরা বিদ্যুৎ নিয়ে ফেরি করব বললাম। হ্যাঁ, আমরা ফেরি করব, আমরা এখন নেপাল থেকে বিদ্যুৎ আনবো, সেই কারণে আমরা নানা রকম আয়োজন করছি। আরেকটা সবচেয়ে বেদনার বিষয় হলো বিদ্যুৎ আমি দিতে পারছি না, বারবার লোডশেডিং হচ্ছে, কিন্তু বিল কিন্তু অনেক আসতেছে, প্রচুর বিল আসতেছে। আপনারা দেখেন যে এই যে জুন মাসের এমন কোন মিটার পাবেন না যে মিটারে রেগুলার বিলের চেয়ে বেশি বিল না আসে। এবং এটা প্রত্যেক মাসে, প্রতি বছরই জুন মাসের এই জিনিসটা দেখা যায় যে বেশি করে বিল করে টাকাটা টার্নওভার বেশি করানো। যেই জায়গাটায় 5,000 টাকা বিল আসতো মে মাসে, যেটা
5,000 টাকা বিল আসছে, জুন মাসে সেটা 6,500 টাকা বিল আসছে, বা 8,000 টাকা বিল আসছে, কোনো কোনো ক্ষেত্রে 10,000 টাকা বিল আসছে। আজকে একজন শুনলাম যে গত মাসে যে মে মাসে তার 3,500 টাকা বিল আসছে, এই জুন মাসে তার বিল আসছে 9,500 টাকা। এই যে বিদ্যুৎও দিতে পারছি না, আবার বিলও বেশি থাকবে। আমরা বিদ্যুৎ নিয়ে এই কুইক রেন্টাল কত কিছু করলাম, আমরা বিদ্যুতের যাতে কোনো হিসাব দিতে না হয় সেই কারণে ইন্ডেমনিটি দিলাম, কিন্তু তারপর আমরা বিদ্যুৎ দিতে পারছি না, গ্যাস দিতে পারছি না। এই যে আপনার পেট্রোল পাম্পগুলোর মধ্যে, গ্যাসের পাম্পগুলোর মধ্যে দীর্ঘ লাইন, একটা গাড়ি 5 থেকে 6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে গ্যাস নেওয়ার জন্য। তো 24 ঘন্টার মধ্যে 6 থেকে 7 ঘন্টা যদি গ্যাস নেওয়ার জন্য একটা ড্রাইভার থাকে, তো এই গাড়িটা ফ্যামিলির বা অফিসের কি কাজে লাগবে, আর কখন কাজে লাগবে? তেলের দাম কখনো বাড়ে কখনো কমে, সমন্বয়ের নামে যা হচ্ছে, ইন্টারন্যাশনালি আমাদের তেলের দামের যে সমন্বয় সেটা কিন্তু হচ্ছে না। ডিজেলের দাম 1 টাকা কমালো, ইন্টারন্যাশনাল কিন্তু ডিজেলের দাম আরো কম। আমাদের অকটেন নিজের দেশে উৎপাদন হয়, গ্যাসের বাই প্রোডাক্ট, অকটেনের দাম অনেক বেশি। সুতরাং আমরা গ্যাসও দিতে পারছি না, বিদ্যুৎও দিতে পারছি না, কিন্তু দাম নিচ্ছি বেশি। জনগণকে সেবা দেওয়ার নামে যেটা করছি, আমরা চায়না থেকে আমরা বিদ্যুতের ইনভেস্টমেন্ট নিব, নেপাল থেকে আমরা বিদ্যুৎ আনবো গ্রিডের মাধ্যমে, তো বিদ্যুৎ আনতেছি আমরা আদানিকে, বিদ্যুতের জন্য আদানির কাছ থেকে আমরা বিদ্যুৎ নিচ্ছি। আমরা তো অনেক কিছু করলাম, কিন্তু আমাদের নিজেদের জেনারেশনটা না বাড়াইয়া আমরা শুধু ব্যবসার জন্য, যাতে আমার ব্যবসাটা হয়, সেই ব্যবসার জন্য বিদ্যুতের এই অবস্থাটা হচ্ছে। কুইক রেন্টাল কি এখন চালু আছে? কুইক রেন্টাল চালু আছে, কুইক রেন্টাল দুইটাই চালু আছে, এবং তারা সমানে টাকা নিচ্ছে, কোনো প্রোডাকশন নাই, টাকা নিচ্ছে। কারণ টাকা তো আপনাকে দিতে হবে, তাদের চুক্তি তো সেটা আছে, তো টাকা তো আপনাকে দিতে হবে, কিছু করার নাই, তাদের সাথে আপনি চুক্তি করেছেন। আমি জায়গাতে শিরোনাম দেখছি, সরকারি খরচে বিদেশ ভ্রমণ বন্ধ, কেনা যাবে না গাড়ি। এরকম থাকেই তো না, এই তো খরচে বিদেশ ভ্রমণ যাবে না, বন্ধ, তার কারণ সরকারি আর্থিক সংকট, আর্থিক কৃচ্ছ্রতা সাধনের কথা বলা হয়েছে। নতুন করে একটা প্রজ্ঞাপন নির্দেশনা জারি করা হয়েছে যে সরকারি টাকায় বিদেশ যাবে না। কিন্তু আমরা দেখেছি যে করোনার পরবর্তী সময়ের মধ্যে যে সরকারি কর্মকর্তারা নিজের টাকায়ও বিদেশ যেতে পারতো না, এরকম একটা নোটিশ কিন্তু ছিল সরকারি কর্মকর্তা, তারপর সেটা শিথিল করা হয়েছে। এখন সরকারি টাকায় বিদেশ না গিয়া আর গাড়ি না কিনলেই কিন্তু সরকারি কর্মকর্তাদের বিদেশ যাওয়া বন্ধ হবে না। কারণ যে সমস্ত প্রজেক্ট হচ্ছে, প্রজেক্ট যারা দিচ্ছে, প্রজেক্টের টাকা দিয়েই তো বিদেশ চলে যাচ্ছে। কারণ যাদের কাছ থেকে জিনিস কিনবে তারা যদি বলে যে আমি ইন্সপেকশনের জন্য তাদেরকে নিয়ে যাচ্ছি, সরকারি টাকায় তো না, প্রজেক্টের টাকায় যাচ্ছে, তো সেই বন্ধ করতে পারবেন না। তো আমরা শেষ দিকে এই মাত্র খবর এলো, আসমা আব্বাসী মারা গেছেন। আপনি জানেন যে সঙ্গীতজ্ঞ আব্বাস চৌধুরীর পরিবারের, মানে উনি মানে আসমা আব্বাসীর, এবং উনি কিন্তু অধ্যাপনাও করতেন এবং কথা সাহিত্যিক হিসাবেও তার স্ত্রী 83 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। আমার সৌভাগ্য হয়েছে ওনার সাথে আমার একটা ব্যক্তিগত সম্পর্কের, কারণ মুস্তফা জামান আব্বাসী যখন রোটারির গভর্নর ছিলেন তখন আমি ঢাকা ইউনিভার্সিটি রোটারি ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম। সেই হিসাবে ওনার বাসায় আমার আসা যাওয়াটা ছিল, এবং অসম্ভব ভালো একজন মানুষ তারা দুইজনই। এবং আমি যখন যেতাম তখন মানে মনে হতো যে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি ওনার বাসায় আমি গেছি। মানে আমি এটা বললাম যে মানুষকে যারা সম্মান দেয়, এরকম আমি ইউনিভার্সিটিতে তখন পড়ি, আমি একটা বাচ্চা ছেলে, তো ওই সময়ে তিনি আমাকে যেভাবে সম্মান দিয়েছেন, এটা একটা মানুষ তখনই পারে যখন এই মানুষটা বড় হয়। তো এই ফ্যামিলিটা, মুস্তফা জামান আব্বাসী সাহেব আর এই ফ্যামিলিটা, তো ওনার টোটাল ফ্যামিলির বৈশিষ্ট্যই কিন্তু এরকম। আমরা আসমা আব্বাসী মারা গেছেন, ওনার রুহের মাগফিরাত কামনা করি, আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।